ছিলাম যে বাদাম চুরির জন্য ছাত্রলীগ এরকম একটি খবরের শিরোনাম মামলা ছাত্রলীগকে নিয়ে আমরা অনেক অভিযোগ শুনি ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাদের মধ্যে তৃণমূলকে অনেক শক্তিশালী একটি ভিত বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বতোভাবে এই পর্যায়ে আওয়ামী লীগ যদিও মাত্র 16 বছর ক্ষমতায় কিন্তু 51 বছর সংগ্রাম আন্দোলন সংগ্রাম এই 16 বছরের একটা লম্বা সময় এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের ক্ষমতায় দেখবার সাক্ষী ক্ষমতাসীন আওয়ামী লীগকে কিভাবে বিশ্লেষণ করবেন রুমিন ফারহানা? দেখুন, আওয়ামী লীগের একটি দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতি আছে, সেটা অস্বীকার করবার কোনো রাস্তা নাই। বাংলাদেশে সবচেয়ে পুরাতন দল হচ্ছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবার স্লোগান দিয়ে এসেছিল সারা মানে দীর্ঘ সময় আর কি। তারপরে সেই আওয়ামী লীগের সংস্কৃতির পরিবর্তন আমরা দেখেছি কিভাবে ভোটের অধিকার কে কেড়ে নিয়ে 2014 সালে যে নির্বাচনটি হলো 154টি আসনে কোনো ভোট পড়েনি, অথচ নির্বাচিত হয়ে গেছে। আমরা ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছি, পৌর নির্বাচন দেখেছি এবং হালে ইউপি নির্বাচন যেটি বিষয়ে আমি আসছি আপনার তৃণমূল প্রসঙ্গেও। কারণ আমরা দেখেছি যে এই ইউপিতে যে সহিংসতা হয়েছে সেটা নাকি 150 বছরের ইতিহাসে কোনো নির্বাচনে এতটা সহিংসতা হয়নি, এত মানুষের প্রাণহানি বা এত আহত, প্রায় 10,000-এর অধিক আহত হয়ে গেছে। তো এটা দেখা গেছে যেহেতু বিএনপি বা অন্য কোনো বিরোধী শক্তিশালী দল এই মুহূর্তে মাঠে ছিল না, দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের যিনি বিরোধী প্রার্থী দুজনের মধ্যে এই মারামারিটা হয়েছে বা এইরকম সহিংসতা হয়েছে। এটার একটি দীর্ঘ সুদূর প্রসারী একটি ফল তৃণমূল পর্যায়ের এই উদাহরণ দিয়ে তৃণমূল পর্যায়ে আজকের যে প্রধানমন্ত্রীর বক্তব্য তার সাথে না, উনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন ওনার দলকে উনি নিজে, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখছি আমাদেরও তো একটি বিশ্লেষণ আছে, একটি মতামত আছে। সেই সঙ্গে উনি আরেকটা খুব জরুরি কথা বলেছেন এবং সময় উপযোগী কথা বলেছেন, সেটা হচ্ছে সততার ব্যাপারে উনি কথা বলেছেন। কারণ আমরা একসময় বঙ্গবন্ধুকে আক্ষেপ করে বলতে শুনেছি যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা বহুল প্রচলিত একটি কথা। এবং আমাদের ইভেন এইবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একসময় সংসদে দাঁড়িয়ে আক্ষেপ করে বলতে শুনেছি, বের হয়ে যেতে যেতে উনি বলেছিলেন যে আমি ছাড়া আওয়ামী লীগের সবাইকেই কেনা যায়। এবং হালে কিছুদিন আগে অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন যে পুকুর চুরি হচ্ছে না, সাগর চুরি হচ্ছে। কারণ আমাদের ব্যাংক লুটের একটি দীর্ঘ ফিরিস্তি আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। 1 লক্ষ কোটি টাকা মন্দরিন হিসেবে লোপাট হয়ে গেছে। আবার আনন্দবাজার পত্রিকায় এসছে যে 39 লক্ষ কোটি টাকা নাকি গত 1 দশকে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। তো এই সংখ্যাগুলো অনেক হেভি এবং আমরা দেখেছি শেয়ার বাজারেও একই অবস্থা। এবং যেটা মাননীয় অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে দুর্নীতি আসলে আমরা এমন একটা বিষয় যেটা আমরা টাচই করতে পারি, কোট আনকোট এই কথাটি একসময় উনি আক্ষেপ করে বলেছেন যে আমরা টাচই করতে পারি। সেই জায়গা থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির ব্যাপারে সাবধান হতে এবং সততার একটি পরামর্শ উনি দিয়েছেন ওনার রাজনৈতিক ওনার দলের যে দীর্ঘ ইতিহাস সেদিকে তাকিয়ে, এটাকে আমি বলবো খুবই সময় উপযোগী। কারণ 2009 থেকে 2014 এটা প্রথম আলো রিপোর্টে এসেছে যে মন্ত্রী এমপির মানে আপনার সম্পদ বেড়েছে 107 গুণ। এটা তো না, এটা নতুন কিছু নয়, কিন্তু ওনার এই যে প্রস্তাবটি সততার পরামর্শ যেটা উনি দিলেন সেটা খুব সময় উপযোগী। বাংলাদেশের রাজনীতিবিদদের দুর্নীতি নতুন কিছু না। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতির যে বিভিন্ন সময় সামরিক শাসন হয়েছে, সামরিক শাসনের অনেক সময়ে সামরিক শাসকরা যেভাবে দুর্নীতিগ্রস্ত লোকজনকে দলের মধ্যে ভিড়িয়ে রাজনীতি করেছেন এবং সেই প্রেক্ষাপট নতুন করে আলোচনা করার কিছু নেই। কিন্তু এইটি নিশ্চয়ই একটু অভিনব যে দলের প্রধান নিজে সততার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। অন্য কোন নেতৃত্বকে এইভাবে আমরা সততার বিষয়ে সজাগ করবার উদ্যোগ নিতে দেখিনি। বিশেষ করে এমন নেতৃত্ব তো আমরা দেখেছি যারা নিজেদের কালো টাকায় সাদা করছেন। এই জায়গায় আমি শেখ হাসিনার নেতৃত্বকে বিশেষভাবে দেখি, তার অবস্থানটি অত্যন্ত স্পষ্ট। তার অন্তত ব্যক্তিগত সততা এবং ব্যক্তিগত যে আচার আচরণ, জীবনযাপন, এটির মধ্যে অন্তত কোনো কালিমা নেই এবং তার বিরুদ্ধে সেই ধরনের কোনো অভিযোগও কোনোদিন আমরা দেখিনি। এমনকি তিনি যখন বিরোধী দলে ছিলেন তখনও সেই সময় আমরা যেটা নর্মাল আমাদের দেশে হয়, যেটি হয় যে রাজনীতিবিদ বিরোধী দলে গেলে তখন নানা দুর্নীতির মামলার শিকার হন, সেই ধরনের কিছু, এমনকি 111-এর সময়ও তার বিরুদ্ধে সেরকম কিছু অভিযোগ আমরা দেখিনি। তো সেই প্রেক্ষিতে তিনি যে আমি মনে করবো যে তিনি যে দলের নেতা কর্মীদেরকে এই সততার জীবন অনুসরণ করতে বলছেন, এটি একটা ইতিবাচক দিক।
অবশ্যই। এবং সকল নেতৃত্ব যদি বিষয়টিকে এইভাবে অনুধাবন করতে পারে তাহলে নিশ্চয়ই যে রাজনীতিতে আপনি চর্চার কথা, সংস্কৃতির কথা বলছিলেন তাতে একটি পরিবর্তন। আমরা শারমিন রমাকে পেয়েছি, বিবিসি বাংলার উপস্থাপিকা, যিনি ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন। এবং আজকে ছিনতাই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ ঢাকা পুলিশ প্রধান বলেছেন যে প্রয়োজনে ছিনতাইকারীর উদ্দেশ্যে গুলি ছোড়া হবে। শারমিন রমা আছেন টেলিফোনে। শারমিন রমা, আপনার খবরে আমরা উদ্বিগ্ন এবং আপনার কাছে জানতে চাই, যদিও পড়েছি গণমাধ্যমে, তারপর আবারও জানতে চাই ঘটনাটি। আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বিষয়টি তুলে আনার জন্য। শারমিন, আমরা অস্পষ্ট শুনতে পাচ্ছি। আমার ধারণা কি ফ্যান চলবার কারণে বা কোনো একটি কারণে আপনার টেলিফোনে অনেক বেশি শব্দ হচ্ছে। ধানমন্ডির কোন একটি জায়গায় তিনি তার সন্তান সহ, মেয়ে সন্তান সহ যাচ্ছিলেন মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশে। নিউজটা পড়েছি আমি অনলাইনে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স ইফতারের পর সময় একটু ফাঁকা থাকে, ওই সময় ওই মোটরসাইকেলে এসে তার ব্যাগটি টান দেয় এবং তিনি পড়ে যান রাস্তায়, সঙ্গে তার মেয়েও ছিলেন। নিউজটা দেখেছি আমি। তারপরে তিনি খুব আহত একটু লম্বা রাস্তা, তাকে মোটরসাইকেল টেনে হিঁচড়ে নিয়ে যায়। রমা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম ঘটনাটি। হ্যাঁ, ধন্যবাদ রূপা। আমি আসলে পুরো ঘটনাটা এখন পর্যন্ত আমার জন্য খুবই খুব শকিং। আমি খুবই হতভম্ব পুরো ঘটনাতে। কালকে সন্ধ্যাবেলা ইফতার করে ফেরার সময় এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, তো আমার বাচ্চা ছিল আমার সাথে। আমরা ফেরার সময় আমি আগে গাড়ি ছেড়ে দিয়েছিলাম, সেখানে গাড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় ভাবলাম যে কাছেই বাসা, তো একটা রিক্সা যোগে চলে আসি। তো রিক্সা নিয়ে যখন আমরা ওই মহিলা কমপ্লেক্সের সামনে এলাম, ঠিক ওই জায়গাটায় সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের সামনে, কোথা থেকে আমি জানি না, পাশ থেকে একটা মোটরসাইকেল এলো এবং আমার ব্যাগ ধরে টান দিল। আর ব্যাগের যে বেল্টটা সেটা আমার হাতে পেঁচানো ছিল, এবং ওই দুর্ভাগ্যবশত আমি একেবারে ওরা মোটরসাইকেল টান দেওয়ার সাথে সাথে আমিও পড়ে যাই, এবং বেশ অনেকটা রাস্তা একেবারে 8 নম্বর ব্রিজের আগ পর্যন্ত আমাকে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটি। সেই সময় কি রাস্তায় বিশেষ লোকজন ছিল না? এরকম খুব বিশেষ লোকজন ছিল না সেটা বলবো না, কিছু লোকজন ছিল। কেউ এগিয়ে আসেনি? আমি আসলে খুব চিৎকার করছিলাম, চেঁচামেচি করছিলাম, এবং ঘটনাটি ঘটে যাওয়ার পর যখন ওরা চলে যায় ব্যাগটার বেল্ট ছেড়ে দিয়ে, তখন অনেকেই দৌড়ে এসেছেন আমাকে সাহায্য করার জন্য। আর তার আগ পর্যন্ত কি শারমিন ওরা ব্যাগটি ধরে রেখেছিল এবং একটি অংশ আপনার হাতে রেখে, হ্যাঁ, এবং একটা অংশ আমার হাতে একেবারে পেঁচিয়ে গিয়েছিল। ভয়ঙ্কর। আপনি নিশ্চয়ই পুলিশকে জানিয়েছেন এই ঘটনা? আমি পুলিশকে জানিয়েছি। কোনো অগ্রগতির খবর আছে? তারা বলেছেন যে তারা দেখবেন বিষয়টি। মামলা হয়েছে কিনা এটা নিয়ে একটা সাধারণ ডায়েরি করেছি, এবং তারা আমাকে বলেছেন যে আমরা দেখব। ওই এলাকায় কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা আছে কিনা, ছিনতাইকারীদের ছবি পাওয়া গেল কিনা? আমি জানি যে এটি আপনার দায়িত্ব নয় একেবারেই, তারপরও আপনার কাছে জানতে চাচ্ছি, কারণ আপনি নিজেও গণমাধ্যম কর্মী। আমি আসলে বিষয়টা জানার চেষ্টা করেছিলাম। আপনি ঠিকই বলেছেন, আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার নিজেরও অনেক প্রশ্ন ছিল, কারণ আমি ওই জায়গাটাতে এর আগেও বেশ কিছু ঘটনার খবর জানতে পেরেছি। তো আমি এই জন্য পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া যায় কিনা বা কিছু এই ধরনের কিছু। তো আসলে তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি। শারমিন রমা, আপনাকে অনেক ধন্যবাদ এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে বর্ণনা করবার জন্য, এবং আপনাকে অনুরোধ জানাবো এই খবরের কোনো অগ্রগতি হওয়া মাত্র আমরা নিজেরা খবর রাখবো এবং আপনিও আমাদের জানাবেন। আমরা জানতে চাই যে পুলিশ যে আন্তরিকতা আজকে দেখিয়েছে আপনাকে, তার ধারাবাহিকতায় কি প্রমাণ মেলে। নগরীর ধানমন্ডির মতো জায়গায় এটি নিঃসন্দেহে একটি খুবই স্পর্শকাতর ঘটনা। এবং আছেন শ্যামল দত্ত এবং যুক্ত হচ্ছেন লন্ডন থেকে সহকর্মী তানভীর আহমেদ। ঐতিহাসিক নাকি ভোট চলছে লন্ডনে, যুক্তরাজ্য জুড়ে এবং যুক্তরাজ্যের বাইরে নিজেদের যে সকল
অঙ্গরাষ্ট্র আছে সেগুলোতে এই ভোট চলছে। তানভীর, ব্রিটেন কি এক্সিট পেতে যাচ্ছে? এখন পর্যন্ত আপনার তথ্য বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ। আসলে তথ্য যেহেতু বাংলাদেশে বিশ্লেষণ করছি সে কারণে আসলে আমি নিরাপদ, কিন্তু ব্রিটেনের নিয়ম অনুযায়ী রাত 10টার আগে আসলে আমরা বিশ্লেষণ করবার কোনো অনুমতি নেই। কারণ হচ্ছে এখানকার নির্বাচনের আচরণ বিধিমালার মধ্যে গণমাধ্যম কর্মীদের নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের বিশ্লেষণ করার সুযোগ থাকে না। তো বাংলাদেশ বলেই খানিকটা সুযোগ পেলাম। যে জনমত জরিপ সংস্থাটি আসলে গত নির্বাচনের জরিপ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এগিয়ে রেখেছিল, ক্রাঞ্চি পলিটিক্স, তারা বলছে 46% ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায়, আর 44% নাগরিক ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসতে চায়, আর 10% এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। তো বিশ্লেষকরা বলছেন যে এই 10% ভোটারই আসলে চূড়ান্ত সিদ্ধান্তটি কি হবে সেটির নিয়ামক হিসেবে কাজ করবে। অনেকেই এই 10%-র উপরেই নির্ভর করছেন। আর মোট কথা, ব্রিটেনের প্রধান রাজনৈতিক দল, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক কনজারভেটিভ পার্টির নেতা এবং বিরোধী দলের রাজনৈতিক নেতা এবং বিশ্ব নেতারা কিন্তু চাইছেন ব্রিটেন যেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকে। এতে করে তাদের নিরাপত্তার বিষয়টি যেমন শক্তিশালী থাকবে, তাদের বাণিজ্য জোটগুলো যেমন সুবিধা পাবে, তেমনি ব্রিটেন সামনের দিনগুলোতে যদি ইউরোপীয় ইউনিয়নে না থাকে তাহলে একটি বড় ধরনের অর্থনৈতিক মন্দার মুখোমুখি হবে, যেটি আসলে ব্রিটেনের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তানভীর, থাকুন আপনি আমাদের সাথে। এই যে ব্রিটেনের প্রশ্ন করতে চান, নিশ্চয়ই বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তিগুলো কি কি, মানে কি কারণে ব্রিটিশরা বেরিয়ে আসতে চায়? ব্রিটিশরা বেরিয়ে আসতে চায়, এখানের বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে। ইমিগ্রেন্টরা একভাবে দেখে, আবার ব্রিটিশ নাগরিকরা আরেক ভাবে দেখে। আমরা যদি ইমিগ্রেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করি, বিশেষ করে যারা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক, তারা মনে করছে যে তাদের ভ্যালুটা একজন ব্রিটিশ নাগরিক হিসেবে কম কম্পেয়ার উইথ ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশের নাগরিকদের মতো। যেমন ধরুন, আমি একজন ব্রিটিশ নাগরিক যদি হয়ে থাকি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক, আমি কিন্তু চাইলেই আমার 18,800 পাউন্ডের সমপরিমাণের বাৎসরিক বেতন না পেলে আমি আমার স্ত্রীকে বাংলাদেশ থেকে আনতে পারবো না। কিন্তু একই ধরনের গত 1 বছর আগে ইউরোপ থেকে যে নাগরিকটি, ইটালি থেকে যে বাংলাদেশ নাগরিকটি লন্ডনে চলে আসছেন, তার কিন্তু সেই সুবিধাটি দিতে, তিনি কিন্তু সেই স্যালারি ব্যারিয়ারটির মধ্যে পড়ছেন না। তাহলে একই দেশের নাগরিকদের এই ধরনের সমন্বয়হীনতাটি কিন্তু কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা মেনে নিতে পারছেন না। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের মোট কথা হলো যে আমরা যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকি আমাকেও সমান অধিকার পেতে হবে রাষ্ট্রে, এটি একটি যুক্তি। আর আমরা দেখেছি যে রেস্টুরেন্ট ওয়ার্কার যারা, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, আপনারা জানেন যে ব্রিটেনে 12,000 রেস্টুরেন্টের মালিকানা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বাংলাদেশিদের। তারা গত 1 যুগ ধরে স্ট্রাগল করছেন স্টাফ ক্রাইসিস নিয়ে। একজন দক্ষ শেফ নিয়ে আসা যাচ্ছে না বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশগুলো থেকে। কিন্তু আপনি দেখুন, ইউরোপ থেকে কিন্তু স্প্যানিশ রেস্টুরেন্টগুলো লন্ডনের, তারা কিন্তু স্পেন থেকে স্টাফ নিয়ে আসতে পারছে, ইটালি থেকে স্টাফ নিয়ে আসতে পারছে, কিন্তু বাংলাদেশ থেকে তারা স্টাফ আনতে দিচ্ছে না। তানভীর, তার মানে বাংলাদেশি যে সকল অভিবাসী আছেন আপনারা, তারা চাচ্ছেন যে এই এক্সিট রুটটা ব্রিটেন নিক, তাই কি বিষয়টা? আবার বাংলাদেশের সরকার তো চায়, সরকারের অবস্থান, শেখ হাসিনার বক্তব্য এবং সৈয়দ আশরাফের যে বক্তব্য শুনেছি আমরা গতকাল আপনার মাধ্যমে, তাতে বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত থাকুক, এইরকমই তো বিষয়টা দাঁড়ালো। বাংলাদেশ সরকারের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশ যেহেতু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ব্রিটেনের সাথে, এবং ব্রিটেনের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণেই কিন্তু ব্রিটেন যদি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকে, বাংলাদেশের সাথে 28টি ইউরোপের দেশের সাথে বাণিজ্য সম্পর্ক কিন্তু দৃঢ় থাকবে। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বাংলাদেশের জন্য এই স্ট্যান্ড ঠিক আছে, কিন্তু একজন ব্রিটিশ নাগরিক হিসাবে আমি যে যুক্তি দুটো দিলাম এটি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে, কিন্তু আরো অনেক ব্রিটিশ বাংলাদেশি রয়েছে যারা আসলে এই
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে। তারা মনে করছেন যে 28টি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে। আমি এটি বাণিজ্যিক সম্পর্ক, অবাধ যাতায়াত, নানান রকমের সুবিধার কথা আমরা জানি। তানভীর থাকুন আমাদের সাথে। রুমিন ফারহানা, বড় একটি বিবেচনা এই বিভাজনের ক্ষেত্রে অন্য রাষ্ট্রের অবস্থান নেওয়া না নেওয়া এবং যারা হচ্ছে অভ্যন্তরীণ নাগরিক আছে তাদের জন্য নিরাপত্তা ইস্যুটি, জঙ্গিবাদ ইস্যুটি, আন্তর্জাতিকভাবে যেটির থ্রেট ব্রিটেনেও আছে। ফলে হচ্ছে কয়েকদিন আগে একজন ব্রিটিশ এমপিকে আমরা দেখেছি কিভাবে মেরে ফেলা হয়েছে, গুলি করে মেরে ফেলা হয়েছে। যদিও সেটি যে জঙ্গিবাদী হামলা সেরকম কোনো কিছু নয়, কিন্তু আমরা জানি যে সেখানে ট্রেনে হামলার ঘটনা ঘটেছে ব্রিটেনে, এবং ব্রিটেনে আইএস তরুণ জঙ্গিদের খবর প্রায় তানভীর আমাদের দেন। ফলে ব্রিটেনের জন্য তো আলাদা হওয়াটা আসলে কি কোনো সুফল বয়ে আনবে? দেখুন, ব্রিটেনে 46% মানুষ মনে করছে যে থাকা উচিত, অর্থাৎ মেজরিটি থাকার পক্ষে এখন পর্যন্ত, খুব সামান্য পার্থক্য। আর 44% মনে করছে, বাট মূল ডিসাইড করবে কিন্তু সেই 10% সুইং ভোট, যারা এখনো মন স্থির করেনি যে তারা এক্সিটে যেতে চাচ্ছে নাকি তারা আসলে ইউনিয়নের মধ্যেই থাকতে চাচ্ছে। তবে ব্রিটেনের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, নিরাপত্তা ইস্যু আছে, যেটা উনি বলছেন, অর্থনৈতিক বিষয় আছে, বাণিজ্যের একটি বিষয় আছে। সেই অর্থে যদি 28টি দেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত হিসেবে থাকে ব্রিটেন, তাহলে আলটিমেটলি হয়তো বা ব্রিটেনের জন্যই সেটা সুবিধাজনক অবস্থানে থাকবে বিষয়টি। এবং যেটা বলছিলেন জঙ্গিবাদের বিষয়টা, যেটা বৈশ্বিক সমস্যা একটি, এটা যে কোনো বিশেষ একটি দেশের সমস্যা তেমনটি নয়। আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেরকম হামলা দেখেছি, আমরা আমেরিকাতেও সেরকম দেখেছি, এবং খুব দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের গত 2-3 বছর এটা ব্যাপকভাবে এটার একটি বিস্তৃতি আমরা লক্ষ্য করেছি। এবং আইএস যদিও গত 2-3 বছর নিয়ে নিশ্চয়ই শ্যামল দত্তের বক্তব্য আছে, আমার নিজেরও অভিজ্ঞতা ভিন্ন রকম বলে, সেই বক্তব্যের আলোচনায় আসবো। শেষ করে নিচ্ছি। তো সেই নিরাপত্তা ইস্যুতে আমার মনে হয় যে ব্রিটেন থাকলেই বোধহয় ভালো হয়। শ্যামল দত্ত কিছু যুক্ত করবেন এই আলোচনায় বা আর কোনো প্রশ্ন? আমি যেটি তানভীরের কাছে একটু কথা শুনে বিস্মিত হলাম যে মানবাধিকারের এরকম প্রবক্তার দেশ ব্রিটেনে, সেখানে এত বৈষম্যমূলক আইন থাকে কি করে? বাংলাদেশিদের জন্য, ইমিগ্রেন্টদের জন্য এক ধরনের আইন, স্প্যানিশ ইমিগ্রেন্টদের জন্য আরেক ধরনের আইন, ইতালিয়ান ইমিগ্রেন্টদের জন্য আরেক ধরনের। কখনো শ্যামল দত্ত ব্রিটিশ নাগরিকদের, তানভীর মনে আঘাত পেলেও বলছি যে ব্রিটিশ নাগরিকদের খুব মানবতাবাদী মনে হয়নি, কারণ 200 বছর যারা আমাদেরকে নির্মমভাবে শাসন করেছে, সেই কালো রক্ত কিভাবে দিয়ে যায় থেকে শুরু করে যাবতীয় অর্গানাইজেশন তো সব তো ব্রিটেনেই, কমনওয়েলথ হিউম্যান রাইটস। এবং যেভাবে বাংলাদেশের হচ্ছে দাগী আসামিদের ব্রিটেন আশ্রয় দেয়, ফলে খুব মানবাধিকার, আমাদের মানবাধিকার নিয়ে, কালোদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত, সেটা আমাদের মনে হয় না। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ভোটের ফলাফল আপনার মাধ্যমে আবার জানতে পারবো। এবং ব্রিটেন থেকে যেতে চাই রাজশাহীতে, রাশেদুল হক রুশো, রাজশাহী প্রতিনিধি, 71 টেলিভিশনের সহকর্মী, যুক্ত হবেন আমাদের সাথে টেলিফোনে। 24 ঘন্টা অন্ধকারে রাজশাহী, এরকম একটি খবর। রুশো, এখন কি বিদ্যুৎ এসেছে রাজশাহী শহরে? আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে আপনার সাথে যুক্ত হবার ঠিক 2 মিনিট আগে আসলে আমরা যে এলাকায় অবস্থান করছি, সাগরপাড়া এবং শিকাপাড়া, এই এলাকায় বিদ্যুৎ এসেছে। তো আসলে এটি মানে আমাদের কাছে ভালো খবর দিয়ে আসলে শুরু করতে পারছি হয়তো। তবে যে মূল বিষয়টি আপনাকে বলি যে গতকাল বিকেলের দিকে রাজশাহীতে খুব ভারী বর্ষণ হয় এবং সেই সাথে বজ্রপাত হয়, এবং এই বজ্রপাতের কারণেই রাজশাহীতে কাটাখালী যে গ্রিডটি রয়েছে সেখানে ডিপ ইনসুলেটর ও পোটেনশিয়াল ট্রান্সফরমার যেটি আছে সেটি একটি পুড়ে যায়, এবং গত রাত 2টার দিকে এটি মেরামত করা হয়, এবং যখন লাইনটি পুনরায় চালু করা হয় তখন সাথে সাথে আরো 3টি এই ট্রান্সফরমার সেটি কিন্তু বিকল হয়ে পড়ে। এর ফলে গত রাত 2টা থেকে মূলত যে লোডশেডিং সেটি কিন্তু একেবারে টানা আজ বিকেল 4টা পর্যন্ত ছিল, অর্থাৎ রাত 2টা থেকে 4টা পর্যন্ত এই পুরো সময়টি বিদ্যুৎবিহীন রাজশাহীবাসী কাটিয়েছে। তার মানে তো রাশিদুল হক, সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দুর্ভোগ হয়েছে হাসপাতালগুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয়। সেই দুর্ভোগ কমানোর জন্য সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখেছে
করেছেন কিনা, এবং এত সময় কেন এই মেরামতে লাগলো? এটি কি যৌক্তিক সময় নাকি কোনো ধরনের গাফিলতি আপনার নজরে পড়েছে? রূপা, প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই যে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাকে জানাতে চাই। আপনি যেমনটি জনদুর্ভোগের কথা বলছিলেন, একটি ব্যক্তিগত প্রয়োজনে আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে যেতে হয়েছিল। তো সেখানে আমি যে চিত্রটি দেখেছি যে বিদ্যুৎ না থাকার কারণে অনেক রোগীর যে অপারেশন সেটি কিন্তু হতে পারেনি, এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে হাসপাতালে যে জেনারেটর ব্যবস্থা ছিল সেটি কিন্তু তারা বলছেন যে তেল শেষ হয়ে যাওয়ার কারণে জেনারেটরও তাদের বন্ধ হয়ে যায়। সেই কারণে কিন্তু বেশ কজন রোগীকে অপারেশন ছাড়াই ফেরত দেওয়া হয়। এটি নিজের চোখে দেখা আমার। দ্বিতীয় যে বিষয়টি বললেন যে উদ্যোগের কারণ, আসলে একসাথে এতগুলো যে ট্রান্সফরমার নষ্ট হবার ঘটনা কিন্তু এর আগে ঘটেছে বলে বিদ্যুৎ থেকে সেই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আজ সারাদিন দিনভরই মূলত এই ঘটনা ঘটার পর থেকে রাজশাহী যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা কাজ করছিলেন এবং তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। এবং আমরা আপনি বলেছেন রাশিদুল হক যে আপনার এলাকায় কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, তার মানে কি গোটা রাজশাহীতে বিদ্যুৎ এসেছে নাকি অনেক এলাকায় এখনো অন্ধকার? গোটায় বিকেলের পর থেকে মূলত যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসছে, তবে সেটি স্থায়ী নয়। 5 মিনিট 10 মিনিট, কোনোটি কোনো সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা এমনকি বিদ্যুৎ থাকছে। তো বিদ্যুৎ অফিস থেকে যেটি সর্বশেষ জানানো হয়েছে যে পুরো রাজশাহী শহরে প্রায় 50 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের ক্ষেত্রে। সেখানে তারা বিভিন্ন ট্রান্সফরমার থেকে বিভিন্ন স্থান থেকে 9 মেগাওয়াট বিদ্যুৎ তারা ম্যানেজ করতে পেরেছেন। এবং তার মানে এই রাত্রিও সংকটের মধ্যে দিয়ে কাটছে আপনাদের কম বেশি। সেটি আশা করা যায়। ধন্যবাদ রাশিদুল হক রুশো। সহানুভূতি জানানো ছাড়া আমাদের কিছু করবার নেই। এর আগে আমরা অনেক খবর বিদ্যুৎ নিয়ে দেখেছি, মোমবাতি জ্বালিয়ে অপারেশন করার ছবি অনেকদিন ধরে দেখা যাচ্ছে না গণমাধ্যমে। বিভিন্ন বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর, রাতের বেলা মানুষের মিছিল। একই সাথে এটাও সত্যি যে আমরা বিদ্যুতের এখন যে দাম দিচ্ছি এরকম দাম আমরা আসলে কখনো দেইনি। 7 দফা বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং আমরা যেটা, আমি আমার বাসার কথাই বলতে পারি যে 1500 টাকা বা 1000 টাকা যে বিলটা দিতাম সেটা এখন 4000 4500 টাকা প্রতি মাসে চলে আসছে। কিন্তু তারপরেও যে বিদ্যুতের সমস্যা পুরো সমাধান হয়েছে আমরা বলতে পারছি না। এবং এখন রমজান যাচ্ছে, 24 ঘন্টা বিদ্যুৎ না থাকা মানে কিন্তু এর সাথে পানিও না পাওয়ার একটা বিষয় আছে। এবং হাসপাতালের কথা যেটি বলছিলেন, অপারেশন একটা দিক আছে, আইসিইউর একটা ব্যাপার আছে। এবং অনেক রোগী আমি জানি না যারা আইসিইউতে আছেন তারা কিভাবে এটি সার্ভাইভ করছেন, কারণ 50 মেগাওয়াট দরকার বলছে, আসছে মাত্র 9 মেগাওয়াট। আর সেখানে এখন কিন্তু 24 ঘন্টা হয়ে যাবে আর 2 ঘন্টা পরেই। তো সুতরাং আমার মনে হয় এতগুলো ট্রান্সফরমার একবারে কি করে নষ্ট হয়? নিশ্চয়ই এখানে মেরামতের একটা ব্যাপার ছিল, মেইনটেনেন্সের ব্যাপার ছিল। যে বজ্রপাতের কারণে, বজ্রপাতটা ইদানিং আমাদের জন্য খুব দুর্বিষহ একটা আঘাত হিসেবে আসছে। আপনি আজকেও মারা গেছে কয়েকজন, 10 জনের মতো। এবং শুধু বাংলাদেশে না, আমরা দেখলাম চীনে, তারপরে ভারতে, বিভিন্ন দেশেই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। ফলে এটি ভারী বর্ষণ হয়েছে সেখানে। এবং আমাদের তো খুবই দুর্বল, ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল। এখনো পর্যন্ত আমরা সেটি কাটিয়ে উঠতে পারিনি। ফলে রাজশাহীতে যেটি ঘটেছে, আমার মনে হয় যে একটু দ্রুত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে আরো কিছু পদক্ষেপ নিয়ে যাতে বিদ্যুৎটা ব্যবস্থা করা যায় সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত। বিদ্যুতের দাম নিয়েও কথা বলবার ইচ্ছা ছিল এবং অনেকগুলো প্রসঙ্গ আছে। বিদ্যুতে অনেক বড় ধরনের কাজ করতে হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে, আনতে হচ্ছে। এবং লম্বা একটি সময় বাংলাদেশে গিয়েছে যখন এবার এক প্রচ্ছদ শিল্পীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তিনিও পাল্টা হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই খবর নিয়ে এবং সেই প্রচ্ছদ শিল্পী চারু পিন্টুকে নিয়ে যুক্ত হচ্ছে এবারের আলোচনায়। এবং আমাদের সাথে আছেন রুমিন ফারহানা, শ্যামল দত্ত। চারু পিন্টু, আপনার স্ট্যাটাসটি দেখছিলাম, কি মনে করেন কেন আপনাকে হুমকি দেওয়া হয়েছে এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এখন আপনি আছেন? আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না, এটা কি ইন্টারনেট লাইনের দুর্বলতার কারণে কিনা? জি, যদি একটু পরিষ্কার।
পরিষ্কার শুনতে পাচ্ছি না, আমার ধারণা যে ইন্টারনেট লাইনটি দুর্বল থাকার কারণে। শ্যামল দত্ত, পুলিশ কমিশনার ছিনতাইকারীদের গুলি করবার নির্দেশ দিয়েছেন, এর প্রক্রিয়াটি আসলে কি, বিধিবিধান কি বলে? এবং উনি ওনার পুরো বাক্যটি আমি শুনেছি, উনি আসলে একটা লম্বা লাইন বলেছেন, প্রয়োজনে পুলিশ এবং পুলিশের নিয়ম কানুন অনুযায়ী ব্যবস্থা নিবে, আমাদের নিরাপত্তার জন্য আমাদের গুলি করার বিধান আছে। এই কথাগুলোর মাঝখানে এই কথাটি আছে যে তার মানে কি পরিস্থিতি এতটাই খারাপ যে এরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে, নাকি এটি এক ধরনের ডিটারেন্ট হিসেবে কাজ করার জন্য? যে এই সময় আসলে ছিনতাই বেড়ে যায়। এবার আপনি জানেন আজকে একটা ছিনতাইয়ের ঘটনা আছে, বড় টাকা ছিনতাইয়ের ঘটনা আছে। তো সেই জায়গাতে যাতে ছিনতাইকারীরা আগাম সতর্কতা হিসেবে চারু পিন্টুকে পেয়েছি, আপনি বলছিলেন হুমকি এবং আপনার নিরাপত্তা প্রসঙ্গে। হ্যাঁ, গত 3 তারিখে হুমকি আছে আমার ফেসবুকে। আমি গত কিছুদিন খেয়াল করেছি। তো তারপরে আসলে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে। তো চিন্তা করলাম যে ভয়টা আসলে কোনো লাভ নেই। ওরা যদি হুমকি দেয় তাহলে আমরা কি, আমরা তো মানুষ। হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য আমি চিন্তা করলাম যে না, এদেরকে আসলে এইভাবে বারবার মেনে নেওয়া যায় না। পরে আমি আদাবর থানায় জিডি করলাম, ওখানকার পুলিশও বাসা আসলেন, সহযোগিতা করলেন, নিরাপত্তা আশ্বাস দিয়েছেন। এই ধন্যবাদ চারু পিন্টু আমাদের সাথে যুক্ত হবার জন্য। রুমিন ফারহানা, একদম শেষ পর্যায়ে আছি, নগর পুলিশ প্রধানের বক্তব্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। যে উনি বলছিলেন যে ছিনতাইকারী কে যদি প্রয়োজন হয় তাহলে গুলি করবার কথা উনি বলছিলেন। এখন প্রয়োজনটা হচ্ছে আইনে সেটুকুই যে যদি পুলিশ নিজে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা যুক্তিযুক্তভাবে মনে করে যে তার জানের উপরে কোনো হুমকি আছে, তখনই কেবলমাত্র পুলিশ গুলি করতে পারে। আর এই সকল ক্ষেত্রে সাধারণত ছিনতাই বা চুরি ডাকাতির ক্ষেত্রে অপরাধী ধরাটাই প্রথা। অপরাধীকে ধরতে হবে, তাকে স্বাভাবিক বিচারের আওতায় আনতে হবে এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়া যেভাবে চলে সেভাবেই চলবে, এবং পেনাল কোডে তার শাস্তি কি হবে সেটাও খুব পরিষ্কার বলে দেওয়া আছে। এবং আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী সেই ধারাবাহিকতাতে এগোবে, আইন মেনেই তারা কাজ করবে। পরিষ্কারও করেছেন সেটি পুলিশ প্রধান এবং শ্যামল দত্ত। ধন্যবাদ যারা সাথে থেকে আমাদের এই আলোচনা শুনেছেন, একাত্তরের সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে একই সময়ে, থাকুন একাত্তরে।